হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের 12 নম্বর ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপর আর্যদের আগমন এবং ঋগ বৈদিক যুগ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ আর্যদের আগমন এই ক্লাসে আলোচনা করব এবং তার সঙ্গে ঋগ বৈদিক যুগ। পরে ক্লাসে আমরা পরবর্তী বৈদিক যুগ 13 নম্বর ক্লাসে, এবং 14 নম্বর ক্লাসে আমরা বৈদিক যুগে যে সাহিত্যগুলো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? এনসিইআরটি বেসড আমরা ক্লাস এখন থেকে করব, ঠিক আছে, ডিটেলসে। ওকে, যাতে কোনো কিছু তথ্য বাদ না যায়। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। আগে অলরেডি আমরা 11টা ক্লাস করে নিয়েছি, তোমাদের না দেখে থাকো তাহলে ভারতের ইতিহাসে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। চলো দেখি আমরা যে আর্যরা কিভাবে ভারতে তাদের আগমন ঘটেছিল। ইন্দো ইরানীয়রা, ঠিক আছে, যাদের মধ্যে কি ইন্দো আর্য আর ইরানি, এরা কিন্তু অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে মধ্য এশিয়ার দুটি অঞ্চল থেকে ভারতের দিকে কিন্তু অগ্রসর হয়। প্রথমটা কি? আন্দ্রোনভ সংস্কৃতি, অ্যান্ড্রোনভ কালচার। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে এটি সমগ্র মধ্য এশিয়া জুড়ে কিন্তু বিস্তৃত ছিল। ব্যাকট্রিয়া মার্গিয়ানা প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স, যাকে বলছে কি বিএমএসি, সময়কাল খ্রিস্টপূর্ব 1900 থেকে 1500 অব্দ। এটি দক্ষিণ মধ্য এশিয়া জুড়ে বিস্তৃত ছিল। এর মধ্যে আফগানিস্তান, মার্গিয়ানাকে কভার করে ব্যাকট্রিয়া বা বলক, যা বর্তমানে কি তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের অন্তর্ভুক্ত, ঠিক আছে? আন্দ্রোনাভ সংস্কৃতিতে আর্য জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানের কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু দেখা যায়। এর মধ্যে রয়েছে কি পশুপালন, ঘোড়ার ব্যাপক ব্যবহার, স্পোকযুক্ত চাকা, শবদাহ প্রথা, বার্জ, কাঠ ও অন্যান্য কাঠের তৈরি ছাদযুক্ত গর্ত ঘর এবং সোমরস। এই সংস্কৃতিকে প্রাক ইন্দো ইরানীয় সংস্কৃতি হিসেবে কিন্তু গণ্য করা হয়। পরবর্তীতে এটি ইরান এবং ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চল উভয় দিকে কিন্তু ছড়িয়ে পড়ে। ওকে, খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ নাগাদ বিএমএসি, এখানে কি হয়, গৃহপালিত ঘোড়া, স্পোকযুক্ত চাকাওয়ালা রথ, আংশিক শবদাহ এবং স্বস্তিকা চিহ্নের কিন্তু প্রমাণ কিন্তু পাওয়া যায়। এই অঞ্চলে রাখাল ও পশুপালকেরা পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের সীমান্তের দিকে চলে আসে। আর্যগণ, ঠিক আছে, আর্যরা বেশ কয়েকটি তরঙ্গে ভারতে পরিযায়ী বা স্থানান্তরিত হয়ে কিন্তু এসেছিল। সবচেয়ে প্রাচীন তরঙ্গটি মানে বিভিন্ন দলে তারা কিন্তু ভাগ হয়ে কিন্তু এসেছিল। প্রাচীন তরঙ্গটি প্রতিনিধিত্ব করে ঋগ্বেদে মানুষজন, যা খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ নাগাদ এই উপমহাদেশে কিন্তু এসেছিল। তারা এখানকার আদি বাসিন্দা, যাদের দাস বা দস্যু কিন্তু বলা হতো। তাদের সাথে সংঘর্ষে কিন্তু লিপ্ত হয়। ওকে, তারা এখানকার যে আদি বাসিন্দা যাদের দাস এবং দস্যু বলা হতো তাদের সঙ্গে তারা সংঘর্ষে কিন্তু লিপ্ত হয়। ঋগ্বেদে দস্যু হত্যা অর্থাৎ দস্যুদের নিধন এই শব্দটি বারবার কিন্তু ব্যবহৃত হয়েছে। মধ্য এশিয়া তত্ত্ব, এটি কে দিয়েছেন আমরা জানতে হবে এটা আর্যদের আগমন সম্বন্ধে। আর্যদের আদি বাসস্থান নিয়ে ঐতিহাসিকরা বিভিন্ন মতবাদ দিয়েছেন, তবে ম্যাক্স মুলার প্রদত্ত মধ্য এশিয়া তত্ত্বটি কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে গ্রহণযোগ্য। এশিয়া মাইনর, এশিয়া মাইনরের তুরস্ক যেমন বোঘাজকই শিলালিপি, যাতে 4 বৈদিক দেবতা ইন্দ্র, বরুণ, মিত্র ও নাৎসের উল্লেখ কিন্তু আছে, তা প্রমাণ করে যে মধ্য এশিয়ায় ছিল হচ্ছে আর্যদের আদি হচ্ছে বাসস্থান। মুলারের তত্ত্ব অনুযায়ী আর্যরা ছিল আধা যাযাবর পশুপালক, ঠিক আছে, এবং তারা মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগরের চারপাশের অঞ্চল থেকে কিন্তু এসেছিল। তারা সম্ভবত খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ নাগাদ হিন্দুকুশ পর্বতমালা, যার কি খাইবার পাস, এই পাস হয়ে কিন্তু তারা ভারতে প্রবেশ করে। তাহলে কোথা থেকে এসেছিল? খাইবার পাস হয়ে। ইরানের পবিত্র গ্রন্থ কি জেন্দ আবেস্তা, ঠিক আছে, নির্দেশ করে যে আর্যরা ইরানের পথ হয়ে কিন্তু ভারত এসেছিল। তাহলে বিভিন্ন গ্রন্থ বিভিন্ন তথ্য দেয়। ম্যাক্স মুলার এক কথা বলেছে, তিনি মধ্য এশিয়া তথ্য দিয়েছেন, ঠিক আছে। এইভাবে বিভিন্ন ঐতিহাসিক কিন্তু বিভিন্ন মতবাদ দেয়। এক্সটা কি আমরা জানবো যে বাল গঙ্গাধর তিলক তার বিখ্যাত বই দ্য আর্টিক হোম ইন দ্য ভেদাস 1903, তিনি কি দাবি করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল যে সুমেরু বা
আর্কটিক অঞ্চলে। ঠিক আছে? স্বামী দয়ানন্দ সরস্বতী তিব্বত তত্ত্ব বা তিব্বত যে থিওরি সেটা পেশ করেন। যেখানে তিব্বতকে তিনি আর্যদের আদি বাসস্থান বলে কিন্তু মনে করেছেন। বর্তমানে সবচেয়ে প্রচলিত এবং গ্রহণযোগ্য মতবাদ হলো কি আর্যদের কোনো আক্রমণ কিন্তু হয়নি। বরং এটি একটি ধাপে, ধাপে ইন্দ্র আর্য অভিবাসন এবং তারা এদেশে অভিবাসী হিসেবেই কিন্তু এসেছিল। ওকে? এভাবে বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন মতবাদ আর্যদের আগমন সম্বন্ধে তারা দিয়েছেন। যেমন কি? যেমন আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিভিন্ন মতবাদ আছে। ঠিক আছে? যে কেউ বলেছে যে আর্যরা ছিল ভারতীয়। যেমন কি মুলতান অন্তর্গত দেবিকা নদীর তীরবর্তী অঞ্চল বলেছেন কে? গঙ্গানাথ ঝা বলেছেন। ওকে? কাশ্মীর ও হিমালয়ের উত্তর-পশ্চিম তরাই অঞ্চল একথা কে বলেছেন? কাল্লা বলেছেন। সপ্তসিন্ধু অঞ্চল, সপ্তসিন্ধু অঞ্চল কে বলেছেন? এ.সি. দাস। এবং আর্যরা যে বহিরাগত ছিল, প্রথমে আমরা পড়লাম কি আর্কটিক বা সুমেরু অঞ্চল, এটা আমরা একটু আগে পড়লাম যে কে বলেছেন? তিলক বলেছেন। মধ্য এশীয় তত্ত্বটা একটু আগেই পড়লাম। কে বলেছেন? ম্যাক্স মুলার বলেছেন। ঠিক আছে? ইউরোপীয় অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত এটা কে বলেছেন? উইলিয়াম জোনস বলেছেন। হাঙ্গেরিতে কোথায় একথা কে বলেছেন? যে পি. গাইলস। তিব্বত এটা একটু আগে পড়লাম। কে বলেছেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। হিমালয় কে বলেছেন? যে হিমালয় থেকে হচ্ছে আর্যদের হচ্ছে আগমন বা আর্যদের আদি বাসস্থান হচ্ছে হিমালয়। একথা কে বলেছেন? ডক্টর কে কে শর্মা। গন্ডোয়ার অঞ্চল একথা কে বলেছেন? সি. পিল্লাই। এবং সর্বাধিক যে সমর্থিত যে মত যে সার্বিয়ার দক্ষিণে কিরগিজ স্টেপি অঞ্চল এটা কে বলেছেন? ব্যারেনস্টাইন। ঠিক আছে? এবারে আমরা জানবো কি যে আদি বৈদিক সভ্যতা বা ঋগ বৈদিক যে যুগ আর্লি বেদিক বা ঋগ বেদিক যে পিরিয়ড সেই পিরিয়ড সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে? প্রথমে আমরা অঞ্চল জানবো। ওকে? প্রাথমিক যুগের আর্যরা পূর্ব পাকিস্তান, আধুনিক পাকিস্তান, পাঞ্জাব, পশ্চিম উত্তর প্রদেশ অর্থাৎ ইউপি কিছু অংশে বসতি স্থাপন করেছিল। আর্যরা ভারতে প্রথম যে অঞ্চলে বসতি স্থাপন করে তাকে কি বলা হয়? সপ্ত সিন্ধু অঞ্চল বা ল্যান্ড অফ সেভেন রিভার বলা হতো। ঠিক আছে? সিন্ধু নদী এবং তার ৫ টি উপনদী এবং সরস্বতী নদী এই নিয়ে টোটাল হচ্ছে ৭ টা নদী যাকে আমরা কি বলতাম? সপ্ত সিন্ধু অঞ্চল। রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক কাঠামো ছিল এখানকার কি ছিল? রাজতান্ত্রিক। উপজাতি বা ট্রাইবকে বলা হতো কি? জন এবং তার রাজাকে কি বলা হতো? রাজন বলা হতো। তিনি যুদ্ধের নেতা এবং উপজাতির রক্ষক ছিলেন। তার পদটি ছিল কি? বংশানুক্রমিক কিন্তু ছিল না। বরং গোত্রের পুরুষদের মধ্য থেকে সমিতি দ্বারা নির্বাচিত কিন্তু করা হতো। রাজন কিন্তু চরম বা স্বৈরাচারী শাসক কিন্তু ছিলেন না। কারণ কি? উপজাতির শাসনভার আংশিকভাবে কিন্তু সভা এবং সমিতি, গণ এবং বিথত এর মতো উপজাতীয় পরিষদদের হাতে কিন্তু ন্যস্ত ছিল। ওকে? জ্ঞানী ও গুণী উপজাতি পুরুষেরা সভাতে যোগ দিতে পারতেন, যা বিচার বিভাগীয় কার্য কিন্তু পরিচালনা করত। ঠিক আছে? মানে যারা বয়োজ্যেষ্ঠ তারা কিন্তু সভাতে যোগ দিতেন। এমনিও নারীরাও কিন্তু এতে অংশ নিতে পারতেন। অন্যদিকে সমিতিতে সমস্ত উপজাতি পুরুষ যোগ দিতে পারতেন, যার প্রধান কাজ ছিল কি? রাজনকে নির্বাচন এবং পুনর্নির্বাচন করা। কয়েকটি ক্ল্যান বা বংশ মিলে কিন্তু একটি উপজাতি গঠিত হতো। সমাজের মূল ক্ষুদ্রতম একক হচ্ছে কি? ছিল হচ্ছে কুল বা পরিবার। পরিবারের প্রধানকে কি বলা হতো? কুলপতি বা কুলব বলা হতো। রাজাকে সাহায্য করার জন্য বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন, যাদের মধ্যে কি ছিল? পুরোহিত ছিলেন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? পরবর্তী গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিল কি? সেনানী অর্থাৎ সেনাপ্রধান। যদিও কোনো নিয়মিত বা স্থায়ী সেনাবাহিনী ছিল না, আদি আর্যদের যুদ্ধ কৌশল ছিল অত্যন্ত উন্নত। ঘোড়ায় টানা রথ থাকার কারণে আর্যরা সব জায়গায় কিন্তু যেতে তারা সফল হয়েছিল। ওকে? কোনো নির্দিষ্ট বা নিয়মিত রাজস্ব ব্যবস্থা কিন্তু ছিল না। রাজ্য পরিচালনার খরচ চলত প্রজাদের দেওয়া স্বেচ্ছামূলক কর বা উপহার, যাকে কি বলা হতো? বলি বলা হতো। ঠিক আছে? যে কৃষিজাত পণ্যের 1/6 অংশ এবং যুদ্ধে জিতে আনা যে লুট মালের মাধ্যমে কি হতো? রাজ্য পরিচালনা করতো। পরীক্ষা আসে যে সভা কি? ঠিক আছে? সমিতি কি? কুল কি?
কুলব বা কুলপতি কি, ওকে, বলি কি, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে, ছোট ছোট প্রশ্ন। গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামিণী বলা হতো, যিনি সভা ও সমিতিতে গ্রামের প্রতিনিধিত্ব তিনি করতেন। পরবর্তীতে গ্রামিণীকে কি বলা হতো? ব্রজবতী। ব্রজবতীর দায়িত্ব কিন্তু দেওয়া হতো, যিনি চারণভূমির ওপর কর্তৃত্বকারী কর্মকর্তা ছিলেন। এই সময় যুদ্ধবিগ্রহ কেমন ছিল? ইন্দো আর্যরা দুই ধরনের কিন্তু যুদ্ধে তারা লিপ্ত ছিল। প্রথমত কি, তারা প্রাক আর্যদের অর্থাৎ স্থানীয় আদিবাসী এদের সাথে যুদ্ধ তারা করত, এবং দ্বিতীয়ত তারা নিজেদের মধ্যে কিন্তু যুদ্ধ করত। অধিকাংশ যুদ্ধ বা লড়াই হতো কিন্তু গবাদি পশু চুরি ঠেকাতে, ঠিক আছে, এবং পশুদের দখল নিয়ে, যা সমষ্টিগতভাবে কিন্তু গবিষ্টি বা গাবিষ্টি নামে কিন্তু পরিচিত ছিল, ঠিক আছে। ঐতিহ্য অনুযায়ী আর্যরা কিন্তু ৫টি উপজাতিতে কিন্তু বিভক্ত ছিল, যাদের পঞ্চজন কিন্তু বলা হতো। তবে এর বাইরেও অন্যান্য উপজাতি ছিল। ভরত, তিতসু ছিল হচ্ছে শাসক আর্য বংশ। তাদের সমর্থন করতেন কারা? পুরোহিত বশিষ্ঠ। ভরত উপজাতির নাম অনুসারে কিন্তু পরবর্তীকালে এই দেশের নাম হয় কি? ভারতবর্ষ, যা ঋগ্বেদের প্রথম কিন্তু উল্লেখ রয়েছে, ঠিক আছে। ভরত শাসক বংশের রাজা সুদাস এর বিরুদ্ধে ১০ জন প্রধানের একটি জোট গড়ে উঠেছিল, যার মধ্যে ৫ জন ছিল হচ্ছে আর্য উপজাতির কিন্তু প্রধান, এবং বাকি ৫ জন ছিল হচ্ছে অনার্য জনগোষ্ঠীর প্রধান। ভরতদের সাথে এই ১০ জন প্রধানের যুদ্ধটি ইতিহাসে কিন্তু দশরাজার যে যুদ্ধ, কি ১০ রাজার যুদ্ধ, ব্যাটেল অফ 10 কিংস, ওকে, নামে কিন্তু পরিচিত। এটি কি? এটি রাভি নদীর তীরে এই লড়াইটা কিন্তু হয়েছিল। এতে সুদাস কিন্তু জয়লাভ করেছিল, ওকে, ভরত বংশের শাসক যে সুদাস তিনি কিন্তু জয়লাভ করেছিলেন, এবং ভরতদের শ্রেষ্ঠত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরাজিত উপজাতিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কি? পুরু। পরবর্তীতে ভরতরা পুরুদের সাথে হাত মেলায় এবং একটি নতুন শাসক উপজাতি কিন্তু গঠন করে, যার নাম হয় কি? কুরু, ঠিক আছে। এগুলো জেনে রাখা, আস্তে আস্তে অল্প অল্প করে জেনে রাখা, এই দশরা যুদ্ধ পরীক্ষা আসে, ঠিক আছে। সামাজিক জীবন, ঋগ বৈদিক সভ্যতায় তখনকার আর্যদের যে সামাজিক জীবন সেটা কেমন ছিল? দেখো, আর্যরা যখন ভারতে প্রবেশ করে তখন তাদের আদিবাসী সমাজে ইতিমধ্যে একটি শ্রেণীবিভাগ কিন্তু ছিল। কৃষ্ণবর্ণের আদিবাসীদের মাঝে যখন তারা বসবাস শুরু করলো, আর্যরা রক্তের পবিত্রতা বজায় রাখার ওপর কিন্তু আগের চেয়ে বেশি জোর দিতে কিন্তু লাগলো। বহিরাগতদের বাদ দেওয়ার জন্য সামাজিক শ্রেণীবিভাগ আরো কঠোর হয়ে উঠল, বিশেষ করে যারা আর্য সমাজের জায়গা নিয়েছিল, এবং যে সকল আর্যরা দাসদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের পদ গ্রহণ করেছিল, ধীরে ধীরে উপজাতীয় সমাজটি ৩টি গ্রুপে কিন্তু বিভক্ত হয়ে পড়ে। একটা কি? যোদ্ধা, দ্বিতীয় হচ্ছে পুরোহিত, এবং সাধারণ মানুষ। পরবর্তীতে চতুর্থ শ্রেণীটা শূদ্র, এটা কিন্তু যুক্ত করা হয়। তাহলে সমাজে কিন্তু বর্ণ প্রথা কিন্তু চলে আসে। এই বর্ণ, বর্ণ শব্দটি যা ঋগ্বেদে কিন্তু প্রথম উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, গায়ের রং বোঝাতে কিন্তু ব্যবহৃত হতো। যেখানে আর্যরা ছিল ফর্সা এবং দাসরা ছিল হচ্ছে কৃষ্ণ বর্ণের, ঠিক আছে। পুরোহিতদের উপহার হিসেবে দাস দাসী দেওয়ার কথা আমরা প্রায়শই কিন্তু শুনতে পাই। এরা মূলত গৃহস্থলীর কাজের জন্য নিয়োজিত নারী ছিলেন। এরা স্পষ্ট যে বা এটা স্পষ্ট যে কি, ঋগ্বৈদিক যুগে দাসদের সরাসরি কৃষি বা অন্যান্য উৎপাদনশীল কাজে কিন্তু ব্যবহার করা হতো না। এই যুগে পেশাভিত্তিক বিভাজন বা ভিন্নতা শুরু হয়েছিল, ঠিক আছে। আমরা এমন একটি পরিবারের কথা জানতে পারি যে যার একজন সদস্য বলেছেন যে আমি একজন কবি, আমার বাবা একজন চিকিৎসক, এবং আমার মাতা যা তা দিয়ে শস্য পেশাইকারী, ঠিক আছে, ভিন্ন ভিন্ন উপায়ে জীবিকা নির্বাহ করে আমরা একসাথে হচ্ছে বসবাস করছি। মানে একই ফ্যামিলি, বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম কাজকর্মে হচ্ছে যুক্ত, ঠিক আছে। পরিবার ছিল সমাজের মূল একক। পরিবার কি ছিল? পিতৃতান্ত্রিক। বৈদিক সমাজে মানে ঋগ বৈদিক যুগে কিন্তু পরিবার ছিল কি? পিতৃতান্ত্রিক। তবে নারীরা পুরুষদের সমান অধিকার কিন্তু ভোগ করতেন। বিয়ে সাধারণত একগামী, ঠিক আছে, একজন স্ত্রী গ্রহণ এবং অবিচ্ছেদ্য কিন্তু ছিল। তবে বহুপতিত্ব বা একাধিক স্বামী বা দেববিয়ে বা ল্যাভিরেট
মানে স্বামীর মৃত্যুর পর তার ভাইয়ের সাথে বিয়ে এবং বিধবা বিবাহ কিছু কিন্তু উদাহরণ পাওয়া যায় সেই সময়। ঠিক আছে? বাল্য বিবাহের কোনো কিন্তু নজির সেখানে ছিল না। বিয়ের উপযুক্ত বয়স ছিল হচ্ছে ১৬ থেকে ১৭ বছর। এটা মনে করা হতো। আর্য শব্দটি এমন যেকোনো ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহৃত হতো যিনি সমাজে সম্মানিত ছিল। আর্যরা সোমরস, সুরা, ভালো খাবার এবং পোশাক পছন্দ কিন্তু করত। সোমরস যজ্ঞের সময় পান করা হতো এবং ধর্মীয়ভাবে এর কিন্তু অনুমোদন ছিল। সুরা ছিল সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং আরো কড়া হচ্ছে পানীয়, যা পুরোহিত এবং কবিরা পছন্দ করতেন না। আর্যরা সঙ্গীত ভালোবাসতো। বাঁশি, লুট, হার্প ইত্যাদি কিন্তু তারা বাজাতো। গান, নাচ এবং তারা কিন্তু ড্যান্সিং গার্ল এদের কিন্তু উল্লেখ পাওয়া যায়। মানুষ জুয়াও কিন্তু খেলতে কিন্তু পছন্দ করত। তারা রথদৌড় উপভোগ করত। পুরুষ ও নারীরা উভয়ই কিন্তু অলংকার কিন্তু পরিধান করতেন। ঠিক আছে? অর্থনৈতিক অবস্থা ঋগ বৈদিক সমাজে তাদের ব্রোঞ্জ কারিগর ও কর্মকারেরা অত্যন্ত কিন্তু দক্ষ ছিল। তারা হরপ্পা সংস্কৃতির চেয়েও কিন্তু উন্নত মানের হাতিয়ার এবং অস্ত্র তৈরি করতেন। কারিগরদের মধ্যে ছুতার, তাঁতি, মুচি, কামার ইত্যাদি পেশার কিন্তু মানুষ ছিলেন। আর্যরা একটি মিশ্র অর্থনীতি কিন্তু অনুসরণ করত। কি? পশুপালন ও কৃষি, যার মধ্যে পশুপালন ছিল কিন্তু প্রধান। তাদের বেশিরভাগ যুদ্ধই হতো হচ্ছে গরুর জন্য। একটু আগেই পড়লাম। ঠিক আছে? গরু চুরি ঠেকাতে তারা কিন্তু লড়াই করত। গরুকে অনঘা অঘ্রাণা যা বধ করার যোগ্য নয় বলা হতো। এটি ছিল সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ। ঠিক আছে? গবাদি পশুই ছিল এক ধরনের মুদ্রা এবং সমস্ত কিছুর মূল্য গরুর সংখ্যা দিয়ে কিন্তু হিসাব করা হতো। যেমন একজন মানুষের জীবনের মূল্য ছিল ১০০টি গরুর সমান। তবে এই সময়ে গরুকে কিন্তু পবিত্র বলে গণ্য করা হতো না। ঘোড়াকে গরুর মতো গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো। কন্যাদের দুহিতা বলা হতো এবং কারণ তারা গরুর দুধ হচ্ছে দোয়াতো, তাই জন্য বলা হতো। এবার ঋগ বৈদিক যুগে বেশ কিছু আমরা নদীর কথা জানতে পারি। ঠিক আছে? এইসব নদীগুলো ঋগ বৈদিক যুগে এক ধরনের নাম ছিল, এখন হচ্ছে আলাদা নাম। যেমন সিন্ধু, তখনকার সময়ে কিন্তু সিন্ধু যেটা সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া যায়। ঝিলাম যেটা কি হয়েছে নাম কি ছিল? বিতস্তা। ঠিক আছে? চেনাব যেটা ছিল হচ্ছে অক্সিনী। রাভি যেটা ছিল কি? পুরুষিনী পুরুষনী। রিয়াস যেটা ছিল বিপাশা। শতদ্রু মানে বিয়াস যেটা ছিল হচ্ছে বিপাশা। শতদ্রু যেটা ছিল কি? শতদ্রী। গোমতী যেটা ছিল হচ্ছে গোমাল। কুররাম যেটা ছিল হচ্ছে ক্রুমু। ঘাগর যেটা ছিল হচ্ছে কি? দৃশ্যদতী। কাবুল যেটা ছিল কুভা এবং গন্ডক যেটা ছিল হচ্ছে সদানির। এইগুলো হচ্ছে ঋগ বৈদিক যুগে বিভিন্ন নদী ছিল। ঠিক আছে? যেগুলো পরবর্তীকালে নামগুলো পরিবর্তন হয়েছে। এই নির্দিষ্ট নদীগুলো ছাড়াও ঋগ বৈদিক যুগে গঙ্গা, যমুনা, সরস্বতী এবং অন্যান্য নদীর কিন্তু উল্লেখ রয়েছে। বিনিময়ের সাধারণ একক ছিল হচ্ছে কি? গরু। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যে ঋগ বৈদিক সমাজে কিন্তু বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? গরু। তবে একই সাথে মুদ্রার মতো ধাতব খণ্ডের কিন্তু ব্যবহার ছিল। যেমন কি? নিক্স যা শুরুতে একটি সোনার নেকলেস এটা ছিল। এছাড়া কৃষ্ণল এবং শতমান নামে বিভিন্ন ধরনের কিন্তু ধাতব খণ্ড কিন্তু বা মুদ্রা বা বিনিময় মাধ্যম হিসেবে কিন্তু তারা ব্যবহার করত। এবারে বিবাহ হচ্ছে প্রকারভেদ। ঠিক আছে? ওকে? মনুস্মৃতি অনুসারে কি রয়েছে? ব্রাহ্ম উপযুক্ত যৌতুক সহ একই শ্রেণী বা বর্ণের পাত্রের হাতে কন্যা সম্প্রদান, সেটা হচ্ছে ব্রাহ্ম। দৈব বিবাহটা কি? যজ্ঞের ফি বা দক্ষিণা অংশ হিসেবে কোনো যাজক বা পুরোহিতের হাতে হচ্ছে কন্যাদান। আর্ষ কি? কনের পিতাকে টোকেন মূল্য হিসেবে একটি গরু, একটি ষাঁড় উপহার দেওয়ার হচ্ছে যে প্রথা, তার মাধ্যমে যে বিয়ে, সেটা হচ্ছে আর্ষ। আর প্রজাপত্য কি? যেখানে পিতা যৌতুক ছাড়া বা বরের কাছ থেকে কোনো পণ্য না নিয়ে কন্যাদান করেন, সেটা হচ্ছে প্রজাপত্য বিবাহ। গান্ধর্ব বিবাহটা কি? প্রেমজ বিবাহ, যা প্রায়শই দুই পক্ষের সম্মতিতে গোপনে হচ্ছে সম্পন্ন হতো।
অসুর বা আসুর বিবাহ, যারা অর্থ বা মূল্য দিয়ে কনেকে হচ্ছে কিনে বিয়ে করা। রাক্ষস, যেটা বলপূর্বক বা অপহরণ করে বিয়ে করা। পৈশাচ, ঘুমন্ত বা অসচেতন অবস্থায় কোনো মেয়েকে প্রলুব্ধ বা লাঞ্ছিত করে হচ্ছে বিবাহ করা। শেষের ৪ ধরনের বিবাহ সমাজে হচ্ছে নিন্দনীয় বা বর্জনীয় ছিল। মানে এই যে ৪ টে বিবাহ কিন্তু সমাজে হচ্ছে নিন্দনীয় ছিল। ঠিক আছে? অনুলোম বিবাহটা কি? পরীক্ষায় আসে এটা। উচ্চতর বর্ণের পুরুষের সাথে নিম্নতর বর্ণের হচ্ছে নারীর বিবাহকে বলা হয় কি? অনুলোম। আর প্রতিলোম কি? উল্টোটা। নিম্নতর বর্ণের পুরুষের সাথে উচ্চতর বর্ণের হচ্ছে নারীদের বিবাহ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে? এগুলো একটু নোট করে রাখবে। আমি ক্লাসটা শেষ হয়ে গেলে কিন্তু তার পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দেবো একেবারে। ঠিক আছে? একবারে দিয়ে দেবো। এরপরে কি জানবো আমরা? যে ঋগ্বৈদিক যুগে মানুষের জীবনযাত্রা অর্থাৎ আর্যদের জীবনযাত্রা এবং অন্যান্য তথ্য আমরা জানবো। ওকে? গব্যুতি, এটা কি? দূরত্বে, যে দূরত্ব তার পরিমাপ হিসেবে আমরা ব্যবহার করি। মানে তারা ব্যবহার করতো, আমরা না তারা। গোধূলি, এটা সময় পরিমাপ হিসেবে তারা ব্যবহার করত। ঠিক আছে? তারা মাটির তৈরি সুরক্ষিত দুর্গের মতো বসতিতে কিন্তু তারা বাস করত। চিকিৎসকদের তখন কি বলা হতো? ভিষক বলা হতো। প্রধান শস্য কি ছিল? যব, এবং যার অর্থ হচ্ছে কি? বার্লি। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল তাদের কি বলা হতো? পণি বলা হতো। এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে? অনেকটা ডিপে জানতে হলে, অনেকটা গভীরে পড়লে কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে। কাপড় ও চামড়া ছিল সবচেয়ে সাধারণ কেনাবেচার হচ্ছে জিনিস। ছেলে এবং মেয়ে উভয়কেই কিন্তু শিক্ষা গ্রহণে কিন্তু অনুমতি দেওয়া হতো। গুরুকুল, গুরুকুলে কিন্তু শিক্ষার্থীরা বৃত্তিমূলক বা নৈতিক শিক্ষা কিন্তু লাভ করত। সমাজ ছিল মূলত সমতা ভিত্তিক। মানুষ সুতি, পশমি, পশুর চামড়া তৈরি কিন্তু পোশাক পরত। পোশাকগুলোকে নিভি, বাসম, অভিবাসম, দ্রাপি ইত্যাদি কিন্তু বলা হতো। এবার হচ্ছে ধর্ম। আর্যরা প্রাকৃতিক শক্তিকে দেবত্ব আরোপ এবং মূর্ত কিন্তু তারা রূপদান করেছিল। তাদের জীবন্ত সত্তা হিসেবে কিন্তু তারা দেখতো। কাকে? প্রাকৃতিক শক্তিকে। এক্সট্রা আমরা কি নোটস জানবো বা এক্সট্রা বিষয়ে কি জানবো? যে অত্যন্ত আনন্দ লাভ বা আধ্যাত্মিক তৃষ্ণা মেটানোর জন্য প্রার্থনা বা যজ্ঞ কিন্তু করা হতো না। এটি করা হতো মূলত মহাবিশ্বের শক্তিশালী শক্তির কাছ থেকে সাধারণ যে পার্থিব বা বস্তুগত যে সুবিধা, যেমন কি পশু সম্পদ, সন্তান বা দীর্ঘায়ু লাভ করার জন্য কিন্তু তারা এইসব করত। তারা প্রাকৃতিক বহু ঈশ্বরবাদ অনুশীলন করত এবং একাধিক দেবতার কিন্তু তারা উপাসনা করত। ঋগ্বৈদিক ধর্মের সাথে ইরানি গ্রন্থের, যেমন কি আবেস্তার, মানে ইরানি গ্রন্থ আবেস্তার কিন্তু অনেক মিল রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কি ছিল? ইন্দ্র। ঠিক আছে? যিনি যুদ্ধ দেবতা বা দুর্গ ধ্বংসকারী বা পুরন্দর হিসেবে কিন্তু ভূমিকা পালন করতেন। তিনি বজ্র এবং ঝড়ের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। দ্বিতীয় স্থানে কে রয়েছে? অগ্নি। এগুলো পরীক্ষা আসে যে বলো ঋগ্বৈদিক সমাজে বা ঋগ্বৈদিক যুগে গুরুত্বপূর্ণ দেবতার নাম কি? সেটা হচ্ছে ইন্দ্র। দ্বিতীয় স্থানে কে রয়েছে? অগ্নি। তাকে মানুষ ও দেবতার মধ্যে মধ্যস্থতাকারী বা ইন্টারমিডিয়েটারি হিসেবে কিন্তু গণ্য করা হতো। ঠিক আছে? তৃতীয় স্থানে ছিল কে? বরুণ, যিনি জলের দেবতা ছিলেন। ঋতা বা মহাজাগতিক প্রাকৃতিক নিয়ম কিন্তু বজায় রাখতেন। মহাবিশ্বে যা কিছু ঘটতো তার ইচ্ছার প্রতিফলন বলে মনে করা হতো। নৈতিক দিক থেকে তিনি ছিলেন হচ্ছে সমস্ত ঋগ্বৈদিক দেবতার মধ্যে কিন্তু সর্বোচ্চ। এরপরে কি? যম ছিল কি? মৃত্যুর দেবতা। মানুষ তার কৃপা পাওয়ার জন্য নয়, বরং তার হাত থেকে এড়ানোর জন্য কিন্তু তার পুজো করত। রুদ্র কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ধনুর্বাণধারী ক্রুদ্ধ দেবতা, যার বাণ রোগ নিয়ে হচ্ছে আসতো। তিনি পাহাড়ে বাস করতেন এবং ভেষজ ও নিরাময়ের রক্ষক ছিলেন। তিনি গ্রিক দেবতা অ্যাপোলোর সদৃশ। তাকে প্রাক শিব বা প্রোটো শিভা হিসেবে কিন্তু চিহ্নিত করা হতো। এবার হচ্ছে পুষণ, ছিল হচ্ছে কি জঙ্গল, পথ, রাখাল এবং গবাদি পশুর দেবতা। তিনি দিন থেকে রাতে এবং রাতের দিক থেকে হচ্ছে দিনে রূপান্তরে কিন্তু সাহায্য করতেন। সূর্য, সূর্য ছিল হচ্ছে দৌষ্যের পুত্র। ঠিক আছে? যিনি অন্ধকার দূর করে আলো ছড়াতেন। সাবিত্রী
ছিলেন হচ্ছে সূর্য দেবতা, যার উদ্দেশ্যে ঋগ্বেদের ৩য় মণ্ডলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়েছে। ঠিক আছে? এটা পরীক্ষায় কিন্তু আসে, খুব গুরুত্বপূর্ণ। আর বৈদিক সাহিত্য পড়তে মানে পড়ার সময় এখন পড়ছি কি ঋগ বৈদিক যুগ, এরপরে আমরা পড়বো কি পরবর্তী বৈদিক যুগ, তারপরে আমরা পড়বো বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য পড়তে গিয়ে কিন্তু আমরা এগুলো আরো আবার ডিটেলসে পড়বো। অদিতি ছিলেন কে? অনন্তকালের দেবী এবং দেবতাদের মাতা, যার কাছে অমঙ্গল, ক্ষতি ও অসুস্থতা থেকে মুক্তির জন্য হচ্ছে প্রার্থনা করা হতো। নারী দেবী উষা ভোরের আলো হচ্ছে প্রতিনিধিত্ব করতেন। এগুলো জেনে রাখা যে কোন দেবী বা দেবতা বা দেব বা দেবী তারা কি জন্য সেই সময় বিখ্যাত ছিল, তাদেরকে কি জন্য স্মরণ করা হতো, এগুলো জেনে রাখা খুব দরকার। সোম উদ্ভিদের দেবতা হিসেবে কিন্তু বিবেচিত হতো। মরুদ হচ্ছে ঝড়ের রূপক হিসেবে। আর্যরা মন্দির নির্মাণ বা মূর্তি পূজায় কিন্তু বিশ্বাস করতো না। তারা যজ্ঞের মাধ্যমে খোলা আকাশের নিচে কিন্তু উপাসনা করত। ঋগ্বৈদিক ধর্মে হেনোথিজম বা ক্যাথোথিজম ক্যাথনোথিজম এর বিশেষ রূপ কিন্তু দেখা যায়, যেখানে একটি নির্দিষ্ট স্তোত্র বা প্রার্থনার সময় একটি মানে সেই নির্দিষ্ট দেবতাকেই কিন্তু সর্বোচ্চ ঈশ্বর হিসেবে কিন্তু গণ্য করা হতো, যদিও অন্যান্য দেব দেবীর অস্তিত্বকে কিন্তু অস্বীকার করা হতো না। ঠিক আছে? বৈদিক যুগে বা ঋগ্বৈদিক যুগে হচ্ছে যজ্ঞ, এটা হচ্ছে দুই প্রকারের ছিল, যা গৃহকর্তা নিজে পরিচালনা করতেন এবং দ্বিতীয় হচ্ছে কি যেগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানে কিন্তু প্রয়োজন হতো। ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে ঋগ বৈদিক যুগের সভ্যতার বা ঋগ বৈদিক যুগের হচ্ছে যে আর্যদের যে বৈশিষ্ট্যগুলো, যেগুলো আমরা আলোচনা করলাম প্রথম থেকে। ঠিক আছে? প্রথমে আমরা আলোচনা করলাম কি যে আর্যদের আগমন, ঠিক আছে, আর্যরা কিভাবে ভারতবর্ষে আসলো এবং বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ তাদের মতবাদ দিয়েছেন যে আর্যরা কখনো কেউ বলেছে ভারতীয় ছিল, কেউ বলেছে আর্যরা ছিল বহিরাগত। ঠিক আছে? এবং তারপরে আমরা আলোচনা করলাম হচ্ছে ঋগবৈদিক যুগ। সেখানে আমরা প্রথম অঞ্চন পড়লাম, তারপর রাজনৈতিক সংগঠন এবং তারপরে পড়লাম কি তাদের যুদ্ধ বিগ্রহ, তারা গরু নিয়ে মেনলি যুদ্ধ করত এবং কি তারপরে সামাজিক জীবন, তারপরে অর্থনৈতিক অবস্থা এবং ঋগবৈদিক যুগে হচ্ছে যে বিভিন্ন বিখ্যাত যে নদীগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তারপর তাদের বিবাহ পদ্ধতি, জীবনযাত্রা, ধর্ম আর এক্সট্রা কিছু ডিটেলস নিয়ে আমরা আলোচনা করলাম তাদের মানে দেব দেবতা বা দেবীদের নিয়ে। ঠিক আছে? এগুলোর ছোট ছোট প্রশ্ন যেগুলো পরীক্ষা আসে। ঠিক আছে? তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। পরের ক্লাস 13 নম্বর ক্লাসে আমরা আলোচনা করবো কি নিয়ে? পরবর্তী বৈদিক যুগ নিয়ে। ঠিক আছে? সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং দেখা হবে পরের ভিডিওতে। চলো।